নমস্কার। আপনারা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছেন ভোটার কার্ড আপনাদের ভেরিফিকেশন করতে হবে। ভোটার কার্ড যদি অনেক পুরনো হয়ে থাকে বা ভোটার কার্ড নতুন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে প্রত্যেককে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে হবে। এবার ভেরিফিকেশন প্রসেসটা কি আছে আজকের ভিডিওতে এটাই আমরা দেখে নেব। voters.eci.gov.in এই ওয়েবসাইটে এলেই একদম প্রথম দিকে এখানে আপনাকে লগ ইন কিচ্ছু করতে হবে না। একদম প্রথম দিকেই এখানে একটা ফর্ম অপশন দেখতে পাবেন এবং দেখতে পাবেন ইনুমিরেশন ফর্ম বিহার বলে একটা ফর্ম আছে। এখান থেকে আপনারা পার্টলি ফর্মও ডাউনলোড করতে পারবেন আপনাদের ভোটার কার্ড নাম্বার পুট করে। শুধুমাত্র যারা বিহারের ভোটার তারাই কিন্তু এখানে ভোটার কার্ড নাম্বার পুট করে ফর্ম ডাউনলোড করতে পারবেন। আর এমনি আপনারা নর্মালি ফর্মটাও দেখতে পারবেন। মনে রাখবেন এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, তবে ওয়েস্ট বেঙ্গলে চালু হতেও পারে। তবে যেই ভোটার পোর্টাল আছে এটা তো যেহেতু একটা হোল কান্ট্রি বেসড পোর্টাল, তাই যেহেতু এখন এটা বিহারে শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে যে শুরু হবে না তার কিন্তু কোনো মানে নেই। কারণ পশ্চিমবঙ্গের মধ্যেই সব থেকে বিতর্কিত ব্যাপার আছে এই ভোটারদের মধ্যে। বিভিন্ন সময় আমরা শুনতে পাই বিভিন্ন অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে এসে বসবাস করছে, আর কিছু পয়সা দিলেই তো ভোটার কার্ড, আধার কার্ড এগুলো হয়েই যাচ্ছে। কিছুদিন আগে আমি একবার হায়দ্রাবাদ গিয়েছিলাম, তো সেখানে এক বাংলাদেশি দম্পতির সাথে পরিচয় হয়। তাদের সঙ্গে কথা প্রসঙ্গে তারা মুখ ফসকে বলে ফেলে তাদের ভোটার কার্ড, আধার কার্ড অলরেডি হয়ে গেছে, কিন্তু তারা হিন্দু, তারা বাংলাদেশে খুবই অত্যাচারের মধ্যে আছে, যেটা আপনারা প্রায়ই শুনতে পাচ্ছেন। তারা চেষ্টা করছেন ভারতবর্ষে এসে জায়গা কেনার। তারা শিলিগুড়ি, বারাসাত, বনগাঁ এই সমস্ত জায়গা খোঁজার চেষ্টা করছেন। ভোটার কার্ড, আধার কার্ড যেহেতু হয়ে গেছে, আবার তার কি পরিচয়পত্র চাই। কিন্তু এতদিন পর্যন্ত আমরা এটাই জানতাম আমাদেরও ভোটার কার্ড, আধার কার্ড আছে, আমরাও ভারতের নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা। তারাও তো একই জিনিস হয়ে যাচ্ছে, কিন্তু তারা তো অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, তারা তো বাংলাদেশের বাসিন্দা। তারা ভোটার কার্ড, আধার কার্ড রিসেন্ট করেছেন। তাই এরকম মানুষগুলোকে যাতে আইডেন্টিফাই করা যায়, সেই জন্যই কিন্তু এই নিয়মটা লাগু করা হচ্ছে। তবে এই নিয়ম লাগু করতে গেলে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটা এবার আমি ওপেন করছি। ফর্মটা ইংরেজিতে ওপেন হচ্ছে, এটা আমি বাংলায় কনভার্ট করে নিচ্ছি। বাংলায় কনভার্ট করে নিলে জিনিসটা এরকম আসবে। গণনা ফর্মের ফরম্যাট, এখানে ভোটারের নাম, এপিক নাম্বার, ঠিকানা, ক্রমিক নাম্বার এগুলো পুট করতে হবে। এখানে একটা আপনার ছবি পেস্ট করতে হবে। তারপর আপনার জন্ম তারিখটা এখানে দিতে হবে। আপনার আধার নাম্বার ঐচ্ছিক, যদিও ম্যান্ডেটারি নয়, আধার নাম্বার যদি থাকে দিয়ে দেবেন। ফোন নাম্বার দিয়ে দেবেন। আপনার পিতা বা আইনগত অভিভাবকের নাম, মানে লিগ্যাল গার্জেন নেম আর কি। এটা হয়তো বাংলায় বুঝতে অনেক অসুবিধা হবে, আমি তাই ইংরেজি করে নিচ্ছি। বাবার অথবা লিগ্যাল গার্জেনের নাম এখানে দেবেন, আর তার এপিক নাম্বারটা এখানে দেবেন যদি থাকে। এবার তিনি যদি মারা গিয়ে থাকেন তাহলে তো কিছু করার নেই। আপনার মায়ের নাম এবং তার এপিক নাম্বার যদি থাকে আর কি এখানে দিয়ে দেবেন, না থাকলে কিছু করার নেই। পাউস নেম, মানে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী বা স্বামীর নাম এখানে দেবেন, আর এপিক নাম্বারটা এখানে পুট করে দেবেন। তারপর এখানে একটা ডিক্লারেশন দেওয়া হচ্ছে। ডিক্লারেশনে কি বলা হচ্ছে দেখুন, আই এম অ্যাবাভ 18 ইয়ার্স ওল্ড, আমি 18 বছরের ঊর্ধ্বে আমার বয়স, এবং আপনি ভারতের বাসিন্দা, এটাই এখানে বলা হচ্ছে। এবার জন্ম তারিখ অনুযায়ী আপনাকে কিছু কিছু নথি এখানে দিতে হবে। এখানে দেখুন বলা হচ্ছে আমার জন্ম 1/7/1987 আগে ভারতে, মানে ভারতবর্ষে আপনার জন্ম হয়েছে 1/7/1987 আগে। এরকম কোনো মানুষ যদি থেকে থাকেন যার জন্ম 1/7/1987 আগে, তাহলে নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে এরকম একটা নথি দিতে হবে। মানে যে সমস্ত মানুষদের ভোটার কার্ড আছে এবং তাদের জন্ম তারিখ 1/7/1987 আগে, তাহলে নিচে দেওয়া তালিকা থেকে, নিচে দেওয়া তালিকা কি, নিচে দেওয়া তালিকা হচ্ছে এইটা, 1 থেকে এই 11টা হচ্ছে নিচে দেওয়া তালিকা। এই তালিকা অনুযায়ী আপনার কাছে একটা তালিকা থাকতে হবে বা আপনার কাছে একটা ডকুমেন্টস থাকতে হবে, যেখানে মেনশন করা থাকবে আপনি ভারতের নাগরিক এবং আপনার জন্ম তারিখ, এই দুটো মেনশন করা থাকবে যদি আপনি 1/7/1987 আগে জন্মগ্রহণ করে থাকেন। যদি আপনার জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে হয়ে থাকে, তাহলে এই যে নিচে দেওয়া তালিকা আছে 11টা তালিকা, এই 11টা থেকে যে কোনো একটা আপনাকে সাবমিট করতে হবে। কি সাবমিট করতে হবে? যেখানে আপনার জন্ম তারিখ আর আপনার জন্মস্থান নির্ধারণ করবে এরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট আছে, এবং আপনার বাবা এবং মায়ের জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণ করবে এরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট আছে। তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, যদি 1/7/1987 আগে আপনার ভারতে জন্ম হয়, তাহলে আপনার জন্মস্থান আর জন্ম তারিখ নির্ধারণ করবে এরকম কোনো ডকুমেন্ট দিতে হবে। এই 11টার মধ্যে যে কোনো একটা যদি আপনার কাছে থাকে। 1987 থেকে 2004 মধ্যে যদি জন্ম হয়, তাহলে আপনার এবং আপনার বাবার এবং মায়ের জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণ করবে এরকম কোনো ডকুমেন্টস দিতে হবে। আর যদি আপনার জন্ম 2/12/2004 পরে ভারতে হয়, মনে রাখবেন সব ক্ষেত্রেই কিন্তু আপনার জন্মটা ভারতে হতে হবে, তাহলে নিচে দেওয়া তালিকা থেকে জন্ম তারিখ, জন্মস্থান নির্ধারণ করবে এরকম একটা নথি দিতে হবে। এটা আপনার জন্য হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত বলা হচ্ছে বাবার জন্য একটা এরকম নথি দিতে হবে। তৃতীয়ত মায়ের জন্য একটা নথি দিতে হবে। মানে মায়ের জন্য, বাবার জন্য মানে কি, মায়ের জন্মস্থান এবং জন্ম তারিখ আছে এরকম কোনো ডকুমেন্ট, এবং আপনার বাবার জন্মস্থান, জন্ম তারিখ আছে এরকম কোনো ডকুমেন্ট। আর 4 নম্বরে বলা হয়েছে যদি আপনার পিতামাতা ভারতীয় না হন, তাহলে জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার কপি দিতে হবে। এটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। ওপরের সব ক্ষেত্রে হলো যদি আপনার জন্ম ভারতে হয়ে থাকে এই টাইমিং এর মধ্যে। যদি দেখা যায় আপনার জন্ম ভারতের বাইরে, এবার আপনার বাবা মা হয়তো বাইরে ছিল, সেই মুহূর্তে আপনার জন্ম হয়েছে, ক্ষেত্রে বিদেশ থেকে ওই পাওয়া বার্থ সার্টিফিকেটটা আপনাকে জমা করতে হবে। আর যদি আপনি অন্য দেশের নাগরিক হন কিন্তু ভারতে এসে বসবাস করছেন এবং আপনার নাগরিকত্ব শংসাপত্র আছে, মানে নাগরিকত্ব সার্টিফিকেট যদি থাকে, সেটাও আপনি জমা করতে পারেন। তার মানে ফর্মটা যখন ফিল আপ হবে, এখানে আপনি সবকিছু দিলেন,
এবার সবকিছু দেওয়ার পর আপনার বয়স অনুযায়ী যে কোনো একটা আপনার জন্য সিলেক্ট করতে হবে। এবার এখানে যে সবগুলোই দিতে হবে তা নয়, প্রত্যেকের ক্ষেত্রে তো বাবা মায়ের ডকুমেন্টস লাগছে না। যাদের বয়স অনেক বেশি তাদের বাবা মায়ের ডকুমেন্টস লাগছে না, যাদের বয়স অপেক্ষাকৃত কম তাদের কিন্তু বাবা মায়ের সাপোর্টিং ডকুমেন্ট লাগছে। আর এই ফর্মে আরো কিছু মেনশন করা হচ্ছে যে আপনি শুধুমাত্র ভারতেরই বাসিন্দা, আপনি অন্য কোনো দেশের বাসিন্দার বা নাগরিকত্ব অর্জন করেননি। থার্ড পয়েন্টে বলা হচ্ছে আপনার শুধুমাত্র একটিই ভোটার কার্ড আছে ভারতে থেকে, অন্য কোনো বিধানসভা এলাকায় কিন্তু আপনার অন্য কোনো ভোটার কার্ড নাই। এরকম দেখা যায় কারোর হয়তো বর্ধমানেও একটা ভোটার কার্ড আছে, শিলিগুড়িতেও একটা ভোটার কার্ড আছে, এরকম নয়, এটাও আপনাকে মেনশন করতে হবে। 4 নম্বর অপশনটা সব থেকে ভয়ানক পয়েন্ট, যেটা বলা হচ্ছে যদি এখানে আপনি কোনো মিথ্যে কথা বলেন তাহলে কিন্তু আপনার কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই হতে পারে। এবার এখানে সাপোর্টিং ডকুমেন্টগুলো কি লাগছে সেটা একবার দেখে নিন। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ এর নিয়মিত কর্মচারী, পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ। যদি আপনার কাছে পেনশনের কাগজপত্র থাকে সেটা আপনি দিতে পারেন, সেখানে আপনার জন্ম তারিখ এবং আপনি যে ভারতের নাগরিক এটা মেনশন করা থাকে। 1/7/87 সালের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, পিএসইউ দ্বারা জারিপত্র কোনো যদি শংসাপত্র থাকে সেটা আপনি দিতে পারেন। উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা বার্থ সার্টিফিকেট এটা দিতে পারেন। পাসপোর্ট যদি থাকে সেটা দিতে পারেন। মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট এটাও আপনি দিতে পারেন। উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, বন অধিকার শংসাপত্র, SC/ST সার্টিফিকেট যদি থাকে সেটাও এখানে গ্রাহ্য হবে। ভারতের নাগরিক নিবন্ধন যেখানেই থাকুক না কেন, মানে আপনি যে ভারতের নাগরিক এটা যদি আপনার রেজিস্ট্রি করা থাকে তাহলেও এটা গ্রাহ্য হবে। জমি বাড়ির শংসাপত্র অথবা রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন, এই জিনিসগুলো যদি আপনার থাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে, তাহলে এখানে যে সাপোর্টিং ডকুমেন্ট জমা দিতে বলা হচ্ছে নিজের ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে বা মায়ের ক্ষেত্রে, এগুলো আপনি কিন্তু এখানে দিতে পারেন। এবার মুশকিল হচ্ছে বয়স্ক মানুষদের কি আছে, সামান্য আমার বাবা মায়েরই হয়তো বার্থ সার্টিফিকেট নেই, সে কি করবে? সে কি তাহলে ভারতীয় নাগরিক নয়? এখানে যে নিয়মটা নির্ধারণ করা হয়েছে এই হিসাবে কিন্তু আসল ভোটার নকল ভোটার নির্ধারণ করাটা মুশকিল হবে। কারণ এই হিসাবে যদি নির্ধারণ করা হয় ম্যাক্সিমাম মানুষের কাছে, বয়স্ক মানুষদের কাছে এই সমস্ত কোনো ডকুমেন্টই নেই, তাহলে এই হিসাব অনুযায়ী তারা তো ভারতের নাগরিকই নন, তাই না? এরকম একটা ব্যাপার চলে আসছে। তবে অনুমান করা হচ্ছে এই জিনিসটাকে আরো বেশি সরল করা হবে, কারণ এই অনুযায়ী যদি করা হয় তাহলে কিন্তু বহু মানুষই অসুবিধার সম্মুখীন হবেন। টোটাল প্রসেসটা আপাতত বিহারের জন্য, পশ্চিমবঙ্গের জন্য হয়তো অন্য কোনো প্রসেস আনা হলেও হতে পারে, তবে দেখা যাক, পুরোটাই সময় সাপেক্ষ। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।